যুগ যুগ ধরেই বাংলাদেশে ডেঙ্গু ভয়ের কারণ হয়েছে। চলতি বছরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 18,000-এর বেশি মানুষ। ইতিমধ্যেই প্রাণ গেছে 70 জনের বেশি মানুষের। তারপরেও কেন প্রতি বছর প্রাণহানি ঘটছে, কী ধরনের চিকিৎসা চলছে বা অপচিকিৎসাও কতটা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, সব নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিষয় দিয়েছি আজকে ডেঙ্গুর চিকিৎসা, অপচিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসিফ মাসুদ চৌধুরী, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। সঙ্গে আরও যুক্ত হয়েছেন মেজর ডাক্তার খোসরোজ সামাদ, ওষুধ বিজ্ঞানী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ডাক্তার খোসরোজ আপনার কাছে একটু জানতে চাইবো যে এবারের ডেঙ্গুর প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করবেন? জি, ধন্যবাদ। আসলে আপনি বলেছেন যে যুগ যুগ ধরে তো ডেঙ্গু আছে এবং তার অলিখিত একটা সিজন হচ্ছে যে সিজনে যাচ্ছে জুলাই আর আগস্ট। সুতরাং এটা অ্যান্টিসিপেটেড যে এই বছরটা ডেঙ্গু হবে এবং আসলে গড়ে 5 বছরে যত ডেঙ্গু হয়েছে তার একটা অ্যাভারেজ করে 10 থেকে 20% হলেই আমাদের ডেঙ্গুটা কতটুকু হবে এটা উচিত ছিল। সেই ক্ষেত্রে আমরা বছরে জেনেছি যে এটা হচ্ছে কসমোপলিটন নাগরিকদের অসুখ এবং ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি প্রকোপ। এর পেছনে অনেক কারণ আছে, এই আলোচনাটা আমরা এইখানে বাহবা করেছি। আমি সেটা না যেটা বলতে চাচ্ছি যে এই বছর আরও বেশি হবে, এটাও এপিডেমিওলজিস্ট এবং অন্যান্য যারা আছেন তারা বলেছিলেন। এখন আমাদের প্রস্তুতিটা আমরা খুবই দৃশ্যমানভাবে এমন কিছু পাচ্ছি না, অন্তত আমাদের ডাটা যেটা বলছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু, আউটডোরে দেখা ডেঙ্গু, ফ্যাটাল হওয়া ডেঙ্গু, এটা কখনোই ভাবে প্রত্যাশিত না। তাহলে পারে এটা একটা জীবন তো আসলে একটা জীবন, এবং ডেঙ্গু যেটা হয় আমরা হয়তো পরবর্তী আলোচনাতে করব। অ্যাপারেন্টলি ডেঙ্গু যখন চলে তার ভেতরে যে কষ্ট, ক্ষতি, এবং ডেঙ্গু যখন আপাতভাবে ভালো হয়ে যায়, ডেঙ্গু যখন নেগেটিভ হয় তখন তার ক্ষতির পরিমাণ অনেক বেশি, মানে তার পোস্ট ডেঙ্গু যেই সমস্ত বিভিন্ন ঘটনাটি ঘটায়। এখন ডেঙ্গুর একটা পার্ট হচ্ছে আমরা বছরে জেনেছি যে একটা এডিস মশা থেকে ডেঙ্গুর জীবাণুটা বহন করা হয়। এটা ভেক্টর বাহিত, এটা মশাটা হচ্ছে ভেক্টর, অর্থাৎ মশা কিন্তু ডেঙ্গু বহন করে না, ডেঙ্গু ক্যারিয়ার, তার ভেতর যে জীবাণু থাকে। এগুলি বারবার আমরা জেনেছি এবং এটা বলা হচ্ছে এই পানিটা খোলা পানি, স্ট্যাগন্যান্ট ওয়াটার নেবে, পচা পানি না। বারবার করে আমরা বলেছি ফ্রিজের নিচে নারকেলের খোলসের ভিতরে পানিটা জমা থাকে। তাহলে পারে আমাকে যদি ডেঙ্গু থাকে, আমাকে যদি কামড়ায়, ওইটা সে বহন করে এবং স্যারকে যদি কমায়, আমি তাত্ত্বিকভাবে বলছি, তাহলে পরে স্যারের ডেঙ্গু হবে। এই তো সহজ কথা। তাহলে নো মশা ইকুয়াল টু নো ডেঙ্গু, আর কম মশা ইকুয়াল টু কম ডেঙ্গু। সুতরাং আমাদের প্রত্যাশিত ছিল, এবং ঢাকার ভেতরে বিগত বছরে স্পেসিফাইড করেও দেওয়া আছে যে সূত্রাপুর সবচেয়ে বেশি ডেঙ্গুর এলাকা, তাহলে আমাকে সূত্রাপুরকে বিবেচনায় নিতে হবে। আবার ঢাকা নর্থ আর ঢাকা সাউথ, বিষয়টা তো এরকম না যে আমি নর্থে আছি, আমি এমনভাবে মসকিউটো রিপিলেন্ট ইউজ করেছি, অথবা ডেঙ্গু মারার যে স্প্রেগুলি, যেটা ফগার মেশিন দিয়ে যেগুলি মারা হয় আমরা দেখি আর কি, সেটা যদি আমাদের এরকম হয় যে মশাগুলি মরে না, ধাক্কা খেয়ে নিজের যান বাঁচাতে আরেক জায়গাতে চলে যায়, তাহলে আমি উত্তর থেকে দাবি করলাম আমার আগের বছর ছিল হচ্ছে 1 লক্ষ, এবছর হচ্ছে মাত্র 10,000, তাহলে 90,000 কিন্তু আসলে মরে নাই, ওই 10,000 চলে যেয়ে সাউথে চলে গেছে। তাহলে আমি একটা আত্মতৃপ্তিতে ভুগতে পারি, কিন্তু অনগ্রাউন্ডে আমার নগরবাসীর জন্য কোনো ফলাফল আসলো না। তা আমি কি মেসেজটা দিতে চাচ্ছি বা কি কথাটা বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে এই যে মশা মারবার ঔষধ, এটা এতটা ইফেক্টিভ হওয়া উচিত যে যেটা মশার গাকে লাগবে সেটা যেন সম্পূর্ণভাবে মারা যায়। আমরা তো দেখি চোখে যে মারার পরে অনেকক্ষণ ধরে সে বেচারা নড়াচড়া করে, তারপর একটা পর্যায়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে যায়। আচ্ছা, আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসিফ মাসুদ। আপনার কাছে জানবো যে ডেঙ্গুতে যেটা আমরা বলি যে বিভিন্ন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হওয়া বা একাধিকবার আক্রান্ত হওয়া, তো যিনি একবার আক্রান্ত হয়েছেন, জেনেছেন, এবং যিনি জানতে পারেননি কিন্তু আক্রান্ত হয়েছেন, এই দুই গ্রুপই আসলে কতটা বেশি ঝুঁকিপূর্ণ পরবর্তীতে যদি তার ডেঙ্গু হয়? এটার ব্যাখ্যাটা, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী রকম আসলে? ডেঙ্গু ধরেন একটা পেশেন্টের ডেঙ্গু সেরোটাইপ 1 দিয়ে তার ডেঙ্গু হলো, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। এইটা পরবর্তী পর্যায়ে ডেঙ্গু সেরোটাইপ 1-এর এগেনস্টে প্রিভেন্টিভ হিসাবে কাজ করে। কিন্তু এটা যদি কারো সেরোটাইপ 2 দিয়ে আসে আক্রান্ত হয়, তাহলে তার ক্ষেত্রে এই অ্যান্টিবডিটা উল্টা কাজ করে, ফলে এটা কমপ্লিকেশনের দিকে চলে যায় বেশি। আমরা এটাকে বলি সেকেন্ডারি ডেঙ্গি। কিন্তু সেরোটাইপ 1 দিয়েও তো সে আক্রান্ত হতে পারে না, দ্বিতীয়বার সেরোটাইপ 1 দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সেরোটাইপ 2 হলে সে আক্রান্ত হবে এবং তার ক্ষেত্রে সিভিয়ারিটি বেশি হবে। দিস ইজ দ্য পিকুলারিটি অফ ডেঙ্গু। এবং এই রোগীগুলোই সাধারণত কমপ্লিকেশনের দিকে যায়, প্লাজমা লিকেজ হয়, ব্লাড প্রেশার কমে যায়,
ব্লিডিং ম্যানিফেস্টেশন হওয়ার সম্ভাবনা থাকে। এই কমপ্লিকেশনগুলো সাধারণত সেকেন্ডারি ডেঙ্গুতেই বেশি হয়। তার মানে যিনি একবার আক্রান্ত হয়ে গেছেন তিনি তো সর্বোচ্চ ঝুঁকিতে আছেনই, জি। কিন্তু ঝুঁকিতে আরও কারা আছে সেটির সঙ্গে এটির কোনো পার্থক্য আছে কিনা? যারা ধরেন প্রাইমারি ডেঙ্গি, প্রথমবার ডেঙ্গি হয়েছে, এরা সাধারণত কমপ্লিকেশন কম হয়, জটিলতা কম হয়, কেমন, এবং এরা একটা সাধারণত প্যাটার্ন মেনটেন করে। ধরেন জ্বর হলো, খুব হাই গ্রেড টেম্পারেচার থাকে, তারপরে জ্বর 4-5 দিনের পরে 2 দিন জ্বর বন্ধ এফেব্রাইল অবস্থায় যায়, তারপরে আবার 2 দিনের জন্য জ্বর হয়ে ভালো হয়ে যায়। অথবা যাদের কমপ্লিকেশন হয় সাধারণত 5 দিন জ্বর হওয়ার পরে যখন এফেব্রাইল অবস্থায় যায়, তখনই আমরা বলি ডেঙ্গির ক্ষেত্রে এটা একটা ক্রিটিক্যাল ফেজ। এটা সাধারণত 72 ঘন্টা থেকে 96 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এই সময়ে একটু বেশি সতর্ক থাকা লাগবে সব পেশেন্টদেরকে, অ্যাভয়েড করুন। সাধারণত জ্বরের, যে কোনো জ্বরের পেশেন্ট যখন জ্বর ভালো হয়ে যায় তখন খুব খুশি যে আমার জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে কমপক্ষে 72 ঘন্টা এই সময়টা খুব ক্রিটিক্যাল থাকে। এই সময়ে সব কিছু খেয়াল রাখা লাগবে। সাধারণ মানুষ যেমন খেয়াল রাখতে পারে যে তার প্রস্রাবের পরিমাণ কেমন হচ্ছে, ইউরিন আউটপুট, যদি দেখা যায় ইউরিন আউটপুট কমে যাচ্ছে, এটা একটা খারাপ সাইন। তারপরে তার অসম্ভব দুর্বল লাগে, যে শোয়া থেকে উঠতে পারে না, উঠলেই মাথা ঘুরায়, তার মানে বোঝা যাচ্ছে তার প্রেশার কমে যাওয়ার একটা প্রবণতা আছে, এটা একটা খারাপ সাইন। তারপরে কারো যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, যেমন ধরেন কারো গাম ব্লিডিং হয়, দাঁত ব্রাশ করার সময় ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লিডিং যদি কোনো পেশেন্টের হয়, ফিমেল পেশেন্টের যদি আনটাইমলি তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, অথবা নর্মাল মেনস্ট্রুয়েশন পিরিয়ডে যদি এক্সেসিভ ব্লিডিং হয় বলে মনে হয়, কারো পায়খানার সাথে রক্ত যেতে পারে, পেশাবের রং এই সময় খেয়াল রাখবে, এগুলো খেয়াল রাখা দরকার। পেট কোনো অস্বাভাবিক ফুলে যাচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা পেশেন্ট বুঝতে পারবে যে সে খারাপ দিকে যাচ্ছে কিনা। যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে সে অতি সত্বর ডাক্তারের সাথে শরণাপন্ন হবে অথবা হাসপাতালে যাবে। ডাক্তার খসরুজ, আপনার কাছে জানবো যে আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন যে কোন ওষুধ দিয়ে আমি মশা মারার চেষ্টা করছি, এই আলোচনা তো আমরা যুগ যুগ ধরেই শুনছি, রাউন্ড টেবিল হচ্ছে, দক্ষিণ বা উত্তর সিটি কর্পোরেশন এগুলো আলোচনা করছে, কিন্তু তারপরেও কেন আমরা ওই উপযুক্ত ওষুধটি ব্যবহার করছি না? এর পেছনের কারণ কি? এটা আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের মুখ থেকে আসাটা প্রফেশনাল, তাদের তো একটা লজিক আছে। মানে সিটি কর্পোরেশন খুবই সুনির্দিষ্ট করে, এখানে কোনো রাগঢাক যোগের নাই, কারণ এটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আমাদের কিছু ঘটে যাওয়ার আগে আমরা দেখি যে বিভিন্ন মিডিয়াতে চলে আসে, অফলাইন অনলাইন বিভিন্নতে চলে আসে, সুতরাং তাদের দিক থেকে আসাটা সবচেয়ে প্রফেশনাল হবে। তাদের তো একটা নিজের সেলফ ডিফেন্স আছে। ওনারা যে কথাগুলি বলতে চান সাধারণত আমরা যেটা বুঝি যে আমরা কি করব, আমরা কি করব মানে ওনারা কি করবেন। যেমন ধরেন ওনারা মূলত সোর্সকে কথা বলেন যে এই সময়কালে ব্যাপক ছাদ বাগান আছে, এবং ছাদ বাগানগুলিতে সবাই সব দিন যান না, গাছে পানি দেন, পানিটা দিয়ে পরে ওনারা চলে আসেন, ফলে ওই পানিটা জমে যাচ্ছে। এটা একটা নতুন পয়েন্ট ওনারা যোগ করেছেন। আপাতভাবে এটা সঠিক, কিন্তু এটা সলিউশনটা তো আসলে আমাদের পারিবারিক লেভেলে যারা আমরা ছাদ বাগান করছি সেটিও সঠিক। দুই হচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলি আছে, এটা ব্যাপক ঢাকা শহরে আরবানাইজেশন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। আমরা দেখছি ঢাকা শহরে ওই বিভিন্ন জায়গাতে চলেও যাচ্ছে, এপার উত্তর দক্ষিণ সব দিকে মিলে, পূর্ব পশ্চিম সব কিছু মিলে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলির ভেতরে ভেতরে থাকছে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ধরা যাক রাত্রেবেলা পাহারা দেয় 2 জন বা 4 জন মানুষ, সারা রাতি তো ওরকম থাকে, আবার সারা দিনে তো, অর্থাৎ তারা বলতে চাইছেন এইগুলিকে তারা করে গেলে পরবর্তীতে এটার আর ইমপ্লিমেন্টেশনটা হয় না। আর পারিবারিক পর্যায়ে যেটা বলতে চাচ্ছেন যে ঘরে দরজা বন্ধ করে আছে, তা আমি তো ভেতরে ঢুকতে পারছি না, সেখানে কি আছে, বালতির ভেতরে একটা পানি রেখেই দেওয়া আছে, অথবা কলে ট্যাপ ট্যাপ করে পানি পড়ছে, তো ওই পানিটা তো আসলে আমরা সরাতে পারছি না। তারপর ওই যে ফ্রিজের নিচে, এই কথাটা আমরা বারবার বলেছি, তো ওরা বলতে চাইছে আমি তো ফ্রিজে করতে পারছি না, তো ওরা বলতে চাচ্ছে যে আমরা আসলে লক্ষণ ভিত্তিক কাজ করছি, যে স্ফেয়ারটা বাইরে আছে সেখানে আমরা ফিউমিগেশনটা করছি, কিন্তু বাড়ির ভেতরে সবসময় আমাদের এন্ট্রিটা থাকে না, কিছু প্রাইভেসি থাকে, আর কর্পোরেট কিছু বিল্ডিংয়ে তাদেরকে অ্যালাউই করা হয় না, তারা তাদের ধনাঢ্য হোক আর তারা ক্ষমতাসীন হোক বা ইত্যাদি কারণে আমরা তাদেরকে এইভাবে আসলো, এটা তারা করতে দেওয়া হয় না। এই মাল্টি সেক্টরিয়াল কথাগুলি বলা হয়, কিন্তু আমাদের যে প্রশ্নগুলি, যে উদাহরণটা আমি একটু আগে দেওয়ার চেষ্টা করেছিলাম, এই প্রশ্নটা বারবার এসেছে, তুমি যতটুকুই দাও সেটা খুবই ইফেক্টিভ হতে হবে। তো ইফেক্টিভের ওই অনগ্রাউন্ডের প্রমাণটা আসলে আমরা খুব বেশি পেয়েছি বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমি আপনার উত্তর থেকে জানতে চাই যে এটি কি আসলে মানে যতগুলো সংকট এখানে আছে
যে মানুষের বাসায় ঢুকতে না পারা, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এগুলো কি সিটি কর্পোরেশনের মাধ্যমে তৎপরতাতে কি এটা আসলে সমাধান করা যায়? এটা কি আদৌ সম্ভব? এত বাড়ি, এত বিক্ষিপ্ততা। দেখেন, সিটি কর্পোরেশনের ভেতরে যারা থাকে তারা তো ট্যাক্স দেয়। জি। তো আমাকে সিটি কর্পোরেশন তো আমাকে কোনো প্রিভিলেজ দিচ্ছে না, আমাকে কোনো দয়া দাক্ষিণ্য করছে না। আমার ট্যাক্সের পয়সাতে আমাকে দেওয়া হচ্ছে, এবং ট্যাক্সের ভেতরে আমার প্রথমেই হচ্ছে যে একটা দরকার, সেটা হচ্ছে আমার স্বাস্থ্য। অধ্যাপক আসিফ মাসুদ, আপনার কাছে জানবো যে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যে একটা অসুবিধা আছে না, যে আমি কততম দিনে গেলাম, এটি তো আসলে মানুষের মনে রাখা সম্ভব না। মানুষ অনেক সময় পরীক্ষা করতে গেলেন, দেখলেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয় না, তিনি বিন্দাস আছেন, কিন্তু পরবর্তী দেখা গেল তিনি আসলে আক্রান্ত হয়েছেন। এমন কি কোনো পরীক্ষা নিরীক্ষা এসছে? আমি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কথা শুনেছি, যেটা কম্বো টেস্ট বা কিছু একটা বলা হচ্ছে, সেই টেস্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সেটি কি বা কোথায় কোথায় সেটা হচ্ছে পাওয়া যায়? নর্মালি আমরা যদি ডেঙ্গি পেশেন্ট সাসপেক্ট করি যে তার হাই গ্রেড ফিভার, মাথা ব্যথা, রেট্রোঅরবিটাল পেইন, চোখের ভিতরে ব্যথা, পিঠে ব্যথা, সারা শরীরে ব্যথা, অবশ্যই এই সমস্ত ব্যথাগুলো এখন চিকুনগুনিয়াতেও হচ্ছে, এগুলো মিলেও যাচ্ছে। তো সাসপেক্টেড ডেঙ্গি ফিভার যখন আমরা চিন্তা করি, তখন একদম প্রথম 0 ডে থেকেই আমরা একটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গি। তো এইটা মনে হচ্ছে আস্তে আস্তে এটার সেন্সিটিভিটি কিছুটা কমে যাচ্ছে। এখন হয়তো মিউটেন্ট ভাইরাসের জন্যও হতে পারে, আমরা কম পাচ্ছি। তো আর এটা 5 দিন পর্যন্ত আমরা করি, 0 to 5 days। 5 ডেজের পরে যদি হয় তখন আর NS1-এর ইয়েটা কমে যায়, তখন আমরা অ্যান্টিবডি টেস্ট করি, সেটা হচ্ছে IgM অ্যান্টিবডি। আর পুরনো ইনফেকশন আছে কিনা সেটার জন্য IgG, ফলে IgM অ্যান্ড IgG ফর ডেঙ্গি করি, ডেঙ্গি ডিটেকশনের জন্য। এখন রিসেন্টলি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস অনেক সময় একই পেশেন্টের 2টা একসাথে হচ্ছে বা 3টাও একসাথে হচ্ছে, এবং আর্লি ডিটেকশনে এই যে NS1 অ্যান্টিজেন সবসময় ধরা পড়ছে না। এর জন্য একটা PCR আছে, এটাকে বলে আমরা মাল্টিপ্লেক্স PCR ফর ডেঙ্গু, চিকুনগুনিয়া অ্যান্ড জিকা ভাইরাস। এটা এখন অনেকগুলো ল্যাবে সরকারিভাবে IDCR-এ আছে। আমরা সাধারণত একটা জিনিস খুবই সংযুক্ত, আলোচনা লম্বা হবে বলে হয়তো আপনি আমাকে স্পেস দিয়েছেন। হ্যাঁ, ডায়াগনোসিসের ক্ষেত্রে ডেঙ্গু, NS1 অথবা যেগুলি আমরা বলি, খুব তাত্ত্বিক আলোচনা তো এইটা হবে, এটাও নট নেসেসারিলি। অর্থাৎ NS1 অথবা IgG অথবা IgM তিনটাই নেগেটিভ হলে যে ডেঙ্গু না, এটাও বলা যাবে না। এটা স্যারেরা ক্লিনিক্যালি মূলত দেখেন। যখন এই প্রশ্নটা আসে তখন আমরা জানি, ইত্যবসরে আমরা জেনে গেছি যে PCV একটা টার্মিনোলজি আছে, প্যাক সেল ভলিউম। ডেঙ্গুতে কি হয়, যে কোনো একটা রক্তের 2টো অংশ আমরা জানি, একটা তার কোষীয় অংশ, একটা পানীয় অংশ, ওটা ভেঙে যায়। ভেঙে গেলে তো কোষীয় আর পানীয় অংশ আলাদা হয়ে গেল, তাহলে এই পানীয় অংশটা লিক হয়ে যায়, আমরা তাকে প্লাজমা লিকেজ বলছি, চলে যায়। ওই আলোচনাটা আবার আসবে। কোষীয় যে অংশটাগুলো সেটা ন্যাচারালি বেড়ে যাচ্ছে, তাহলে এই আগে যতটুকু থাকবার কথা ছিল ফিজিওলজিক্যালি স্বাভাবিক, তার থেকে যদি বেশি থাকে তখন এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এর PCV বেশি, সুতরাং এর ডেঙ্গু আছে। ইন অ্যাডিশন টু দ্যাট, একটা তথ্য আমাদের অন্য কিছু না থাকুক, প্রথমেই প্রশ্ন করেন স্যার আমার পেটিলাইটের অবস্থাটা কি। তো এই শব্দটা যেহেতু মিথের মতো চলে গেছে, এটা একটা আলোচনার দাবি রাখে। এটা স্বাভাবিকভাবে আমাদের শরীরে প্রতি মিলিমিটার ব্লাডে 2.5 লক্ষ থেকে 4.5 লক্ষ থাকে, এবং এটা চলমান প্রক্রিয়া। এর মাত্র 10 দিন সর্বোচ্চ লাইফ স্প্যান। এটা প্রতিদিন আমাদের হাজার হাজার ভেঙে যাচ্ছে, মারা যাচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে, যেভাবে RBC বা WBC। কিন্তু প্লেটলেটের আলোচনা আজ থেকে 3-4 বছর আগেও যত বেশি হতো, ফেসবুকে মানুষ লিখতো আমার এত কমে গেছে, রক্ত দেন, সেটা একটু হলেও কমেছে এই আলোচনার কারণে। ঠিক তাই, এই কেন আলোচনাটা কমেছে সেটা আমি যুক্ত করার চেষ্টা করেছি। নিঃসন্দেহে আগে যেরকম ডেঙ্গু ছিল, নতুন কোনো ডেঙ্গু আবিষ্কার হয় নাই, যাতে আগে প্লেটলেটের একটা তত্ত্ব ছিল আর একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে। বিষয়টা হচ্ছে মানুষ কিছু বিভ্রান্তিতে ছিল, এইরকম স্বাস্থ্য বিষয়ক টকশো, একান্নশো উন্নত বা স্বাস্থ্য বিষয়ক আলোচনাটা আমাদেরকে অনেক সমৃদ্ধ করাতে ভুল ধারণা থেকে আমরা বেরিয়ে এসেছি। তাহলে ভুল ধারণাটা কী ছিল? এই যে 2.5 লক্ষ থেকে 4.5 লক্ষ, এটা ভাঙাটা খুবই স্বাভাবিক। আমি বলেছি যে তৈরি হয়, এটা কমতে দেন না, কমবে, ভাঙতে 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 এটা বলা আছে যদি 20,000 চলে আসে এবং তার যদি কোনো উপসর্গ হয়, তাহলে পারে আমাদের একটা অ্যালার্মিং সাইন, অথবা শুধুমাত্র 10,000 তাও হতে পারে। আর যদি 50,000-এর কাছাকাছি আসে তাহলে পারে ব্লাড দেওয়া বা পেটের দেওয়ার প্রশ্নটি আসে।
আমি আবারও বলছি 50,000 আর 2.5 লক্ষ 4.5 লক্ষ পার্থক্য কিন্তু অনেক কমছে, আবার রিজেনারেট সেটা তো 20,000-ও চলে আসছে। 20,000 চলে আসছে। এমনকি যদি আমরা শতকরা হারে ধরি, যদি 100টা যদি ডেঙ্গুর পেশেন্ট থাকে, এগুলি ম্যাক্সিমামই বাসাতে চিকিৎসা চলে। আর প্লেটিলেটকে যদি ফোকাস করি, সর্বোচ্চ 5 থেকে বা তারও কম পার্সেন্টের এই প্লেটিলেটের এই বিষয়টি আলোচনায় আসে। সুতরাং প্লেটলেট নিয়ে আসলে আমরা বিবেচনায় আনতে পারি, কিন্তু আশঙ্কার প্রস্তুতি অনেকভাবেই সহনীয় মাত্রায় চলে আসে। অধ্যাপক আসিফ, আপনার কাছে জানবো যে যেহেতু প্লেটলেটের আলোচনা এসছে, কিন্তু ওই যে 5% মানুষ যাদের জন্য আসলে এটি আশঙ্কাজনক, তাদের ব্যাপারে মানে গল্পটা আসলে কি? সেটা হচ্ছে যে আমরা ডেঙ্গু ম্যানেজমেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস চিন্তা করি। প্রথমে যারা কারা হাই রিস্ক পেশেন্ট, হাই রিস্ক পেশেন্টের মধ্যে ধরেন প্রেগনেন্ট লেডি যারা, তারা 1 নম্বরে আসবে। এল্ডারলি পেশেন্ট, তারপরে ওবেস পেশেন্ট যারা, আর যারা অ্যান্টিকোয়াগুলেন্ট খায়। অ্যান্টিকোয়াগুলেন্ট প্লাটিলেট অনেক কমার ওষুধ, যেমন ধরেন অ্যাসপিরিন, ক্লোপিড, যাদের হার্টের সমস্যা আছে, যাদের হার্টে রিং পরানো আছে, যাদের বাল্ব রিপ্লেসমেন্ট করা আছে, তারা এই ধরনের ওষুধগুলো দীর্ঘ সময় ধরে খেয়ে থাকেন। তো এই ধরনের কোনো পেশেন্টের যখন ডেঙ্গু হয়, ওই খাওয়ার সঙ্গে এটির সম্পর্কটা কোথায়? সম্পর্ক হচ্ছে যে যেমন প্লাটিলেট রক্ত তরল করার ওষুধ তো উনি খাচ্ছেনই, তাহলে এই ক্ষেত্রে এদের প্লাটিলেট কাউন্ট কম না থাকলেও এদের ক্ষেত্রে প্লাটিলেটগুলো সাধারণত ব্লাড কোয়াগুলেশনের যে প্রপার্টি থাকে, থ্রম্বোস্থেনিয়া বলি আমরা, এদের প্লাটিলেট রক্ত বন্ধ করার যে কাজ, এটা তখন স্থবির হয়ে পড়ে এদের। ফলে এদের ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন অনেক বেশি হয়। এই জন্য এদের ক্ষেত্রে আমরা বলি যে প্লাটিলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে আসে, তাহলে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো সাময়িকভাবে বন্ধ রাখার জন্য। তেমন যারা অনেকে আবার হ্যাপারিন জাতীয় ওষুধ নিয়ে থাকেন, হ্যাঁ, তার ওয়ারফেরিন জাতীয় ওষুধ নিয়ে থাকেন, এদের ক্ষেত্রে এই ওষুধগুলো ওই সময়ের জন্য 4-5 দিনের জন্য বন্ধ রেখে প্লাটিলেট কাউন্ট দেখে তারপরে আবার পুনরায় শুরু না করলে এদের ক্ষেত্রে মারাত্মক ব্লিডিং হওয়ার ঝুঁকি থাকে। আমরা বলি এই সমস্ত রুগীদেরকে হসপিটালে ভর্তি করার জন্য। তারপরে যাদের কোমরবিড কন্ডিশন থাকে, যেমন ধরেন কারো পেশেন্টের স্ট্রোকের পেশেন্ট, ইস্কেমিক স্ট্রোক, সেও অ্যাসপিরিন পাচ্ছে। তারপরে পেশেন্টের যদি ক্রনিক হার্ট ডিজিজের পেশেন্ট হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের পেশেন্ট যদি হয়, পেশেন্টের যদি সিওপিডি থাকে, আগে থেকেই অনেক শ্বাসকষ্ট, এই পেশেন্টের যদি প্লাজমা লিকেজ করে আবার প্লুরাল ইফিউশন হয়, পেশেন্টটা আরও দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারো যদি লিভারের সমস্যা থাকে, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট যদি হয়, বিশেষ করে ডিকম্পেনসেটেড সিএলডি পেশেন্ট হয়, তারা ঝুঁকিপূর্ণ পেশেন্ট। তাদেরকে আমরা বলি, যাদের সিকেডি পেশেন্ট, হ্যাঁ, যাদের কিডনির অসুখ আছে, তাদেরকে আমরা হসপিটালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিই। আরেকটা হচ্ছে ডেঙ্গুর সাথে অনেক সময় কোইনফেকশন থাকে, যেমন ডেঙ্গুর সাথে চিকনগুনিয়া থাকতে পারে, ডেঙ্গুর সাথে নিউমোনিয়া থাকতে পারে, ডেঙ্গুর সাথে এন্টারিক ফিভার থাকতে পারে। ডেঙ্গুর সাথে কি এখন টাইফয়েড থাকছে? টাইফয়েডও থাকছে। আচ্ছা, আমরা কিছু পরিস্থিতিকে কতটা জটিল করছে? হ্যাঁ, পরিস্থিতি অনেক জটিল। দেখা গেল যে আমরা ডেঙ্গু জ্বর সাধারণত 4-5 দিন পরে কমে যায়, কমে গিয়ে একটা এফেব্রাইল পিরিয়ডে ঢুকে, যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। কিন্তু যখন টাইফয়েড ফিভার থাকে তখন 4-5-8-9 দিনের পরেও পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকে। এই জন্য শুরুতে জ্বরের রুগীদেরকে যদি আমরা দেখি যে ডেঙ্গুর সাথে অন্য কোনো টাইফয়েডের কোনো লক্ষণ থাকে, তাহলে আমরা ব্লাড কালচার দিয়ে দিই তখনই, কারণ ব্লাড কালচারের রিপোর্টটা আসতে 72 ঘন্টা সময় লাগে। তখন আমরা এই রিপোর্টটা আমাদের কাজে দেয়। আর অথবা শেষের দিকে গেলে ফেব্রাইল অ্যান্টিজেন করা যেতে পারে, এটা করে বোঝা যাবে যে ডেঙ্গু কনকমিটেন্ট আছে কিনা। আমরা যে কোনো জ্বরের পেশেন্টকে যদি একটু কাশি থাকে, আমরা চেস্ট এক্সরে রুটিনলি করি, তো সেখানে কোনো পেশেন্টের নিউমোনিয়া থাকতে পারে। কনকমিটেন্ট যদি নিউমোনিয়া উইথ ডেঙ্গি হয়, তাহলে এটা খারাপ পেশেন্ট। এই সমস্ত পেশেন্টদেরকে আমরা হসপিটালে ভর্তির জন্য পরামর্শ দিই। ধন্যবাদ। স্যারের সাথে আমি একটা যুক্ত, খুবই প্রাসঙ্গিক সেটা বলে মনে হয়েছে আমার কাছে। স্যার ওষুধের ব্যাপারটা বলছিলেন, এটা একটু খোলাসা হওয়া দরকার। আর যার বয়স 40, তার যদি কোনো অসুখও না থাকে, তাকে ডাক্তারেরা ক্ষেত্র বিশেষে অল্প মাত্রার অ্যাসপিরিন, 75 মিলিগ্রাম অ্যাসপিরিন, এবং যাদের হার্টের অসুখের টেন্ডেন্সি আছে বা পারিবারিক ইতিহাস আছে, অথবা তার নিজেরই একবার হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে আমৃত্যু অ্যাসপিরিন খেতে বলেন। অর্থাৎ ডাক্তার যখন দেখবেন তার কাছ থেকে আগের থেকে ইতিহাস আছে কি না, এটা উনি ক্লিয়ার হবেন। অথবা জায়গা নামগুলি এসছে ওয়ারফেরিন, মানে রক্ত পাতলা করা, যাদের খুব সাদা পাটায় ভাষা বলি, রক্ত ঘন হয়ে থাকা, সেটা রক্তকে পাতলা করা। আর একটা হচ্ছে ওই সময়কালে তো এই যে বলা হচ্ছে যে লক্ষণের ভেতরে একটা মানুষকে যদি বস্তার ভেতর ঢুকিয়ে যদি মারি দেওয়া হয়, তাহলে যার কত ব্রেকবোন, এই যে তারা রুগী আর কিছু আমার ভালো লাগে না, আমার খালি শরীরের যন্ত্রটা, ব্যথাটা কমায় দেন। ফলে আমরা বা নিজেরা রোগী বায়াস্ট হয়ে ব্যথা কমার যে সমস্ত খুব পাওয়ারফুল ওষুধ আমরা ভাষায় যদি বলি, লাইক অ্যাসপিরিন, লাইক ক্লোফেনাক, লাইক অ্যাসিড ক্লোফেনাক, এই জাতীয় ওষুধগুলি সেবন হয়ে যায়।
সুতরাং এই তিনটা মেসেজ যেন যায়, রক্ত পাতলা করার, আগের থেকে অ্যাসপিরিন জাতীয় ঔষধ এবং প্যারাসিটামল ব্যতিরকে অন্য কোনো ব্যথার ওষুধ সেবন পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু যারা আসলে এই ওষুধগুলো খেয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে এটি কতটা সিভিয়ার হয়ে যাচ্ছে এবং কি কি করছেন আসলে আমাদের দেশের মানুষ, সেটি যদি পরিষ্কার করেন। জি, ধন্যবাদ। দেখেন, আমরা একটু আগে বলেছি যে এখন আমাদের ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করাটা সহনীয় বা অনেকটা চলে এসছে, কারণ পেশেন্টসের এন্ডে পেশেন্ট অনেক ডাজ অ্যান্ড ডোন্ট শিখে গেছে এরকম স্বাস্থ্য বা সচেতনতামূলক অনুষ্ঠানের কারণে। এই যে অ্যাসপিরিন বা এই জাতীয় ওষুধ যেটা উনি আগের থেকেই খেতেন, এটা ওনার এটা যে নিষিদ্ধ এটা জানা ছিল না, জানা গেছে। এই জন্য ওনার যখনই জ্বর বা সিদ্ধান্তে আসতে পারে তখন অনেকে বন্ধ করে দেন। আচ্ছা, আমি এখন তাত্ত্বিকভাবে ধরে নেই যে কোনোভাবেই হোক এটা অ্যাসপিরিনটা উনি খেয়ে ফেলেছিলেন, তাহলে তো রক্ত ভেঙে যাবে। রক্ত ভেঙে যেয়ে এটা বিভিন্ন উপায়ে ব্লিডিং টেন্ডেন্সি হবে। এই আলোচনাটা এসছে, ব্লিডিং টেন্ডেন্সি রক্তগুলি নাক দিয়ে, মুখ দিয়ে, গাম দিয়ে, আমাদের মা বোনেরা যারা পিরিয়ডের ভেতর আছেন পিরিয়ড বেড়ে যেতে পারে অথবা অসময় পিরিয়ড হতে পারে, এবং পায়ুপথে, এবং ঠিকভাবে এটা ম্যানেজমেন্ট না করতে পারলে এটা ফ্যাটালও হতে পারে। ওষুধের ব্যবহারের ক্ষেত্রে আপনারা কি দেখছেন, মানে আর কি কি খেয়ে আসছে? হ্যাঁ, এটা খেয়ে এরকমই খেয়ে আসে, ব্যথার ওষুধটাই বেশি খায় এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ যে বন্ধ করতে হবে অনেকে সেটা খেয়াল করেন না। কিন্তু সব থেকে বেশি সমস্যা কি এটি হয় যে এই যে প্রাণহানি ঘটছে, 1270 জন মারা গেছেন ইতিমধ্যে, যে তারা কোন সময় আসতে হবে আর কখন আসতে হবে? এইখানে একটু বলে রাখি যে ডেঙ্গু যদি পেশেন্টের সাসপেক্টেড হয়, ধরেন এখন ডেঙ্গুর সিজন, এই সিজনে যত ধরনের জ্বরের রুগী আসে আমরা বলি প্রত্যেকটা জ্বরের রুগী ডেঙ্গুর সতর্কতা মেনটেন করবে। তাহলে প্রাথমিকভাবে ডেঙ্গুর সতর্কতা হচ্ছে পেশেন্ট বেড রেস্টে থাকবে, বাসায় থাকবে, অফিস থাকলে ছুটি নেবে, স্কুল কলেজে যাবে না, বাসায় থাকবে, 1 নম্বর সতর্কতা। 2 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণ লবণাক্ত পানি খাবে, মানে সল্টি ওয়াটার খাবে, যেমন ধরেন লেবুর শরবত, তারপরে ওরসেলাইন, ডাবের পানি, তারপরে পানি। আমরা একটা সাধারণ হিসাব করে বলি যে একটা মানুষের সাধারণত 3 লিটারের মতো ফ্লুইড খাওয়া দরকার এই সময়ের মধ্যে। আমরা যদি আলাদাভাবে হিসাব করে বলি যে কাগজি লেবুর চিনি লবণ দিয়ে শরবত করে 4 গ্লাস খাবে, 2টা ওটসেলাইন খাবে 4 গ্লাস, তারপরে যদি 2টো ডাব খেতে পারে তাহলে 4 গ্লাস, তাহলে 3 4 12 গ্লাস, আর 4 গ্লাস হচ্ছে খাবার পানি, তাহলে 16 গ্লাস পানি সে যেন প্রতিদিন খায়। এবং একটা মানুষ ধরেন 8 ঘন্টা যদি ঘুমায় তাহলে বাকি 16 ঘন্টা জেগে থাকে। আর ওটা সাধারণ হিসাব হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর সে 1 গ্লাস কিছু না কিছু খাবে। 16 গ্লাস পানি কি আসলে খায় কিনা মানুষ? এমনি কত নরমালি হয়তো 12 গ্লাস খায়। 12 গ্লাস খায়। 12 গ্লাস তো সবাই খায়, 10-12 গ্লাস তো খাই। এই ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে কিছু ওয়ার্নিং সাইন হয়, আমরা বলি ডেঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন। এই সাইনগুলো সম্পর্কে যদি মানুষ জানা থাকে তাহলে ওরা দ্রুত হাসপাতালে ওই সময় চলে গেলে ডেঙ্গুর কমপ্লিকেশনগুলো বেশি হয়। ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে একটা হচ্ছে পেশেন্টের যদি অনেক বেশি বমি হয়, 1 ঘন্টার মধ্যে 3 বারের বেশি বমি হচ্ছে, যে সে কিছুই খেতে পারছে না, এরকম যদি কোনো পেশেন্টের হয়, পেশেন্ট যদি বলে যে নতুন করে তার পেট ব্যথা হচ্ছে, অ্যাবডোমিনাল পেন, এবং এই ব্যথাটার ইন্টেন্সিটি বাড়ছে, তাইলে এটা একটা খারাপ সাইন। কোনো পেশেন্টের যদি কনসাসনেস অল্টার্ড হয়, যে পেশেন্ট খুব রেস্টলেস, তার খারাপ লাগছে, একবার শুয়ে থাকে, একবার বসে থাকে, অস্থির লাগছে, বলছে যে আমার খারাপ লাগতেছে, এটাও একটা খারাপ সাইন। কোনো পেশেন্টের যদি মানে পেট একটু ফুলে ওঠে, আমরা বলি প্লাজমা লিকেজ, যদি সেটা অ্যাসাইটিস হতে পারে পেটের মধ্যে, ফুসফুসের মধ্যে প্লুরাল এফিউশন হতে পারে, পেরিকার্ডিয়াল এফিউশন হতে পারে, এটা একটা খারাপ সাইন। তারপর মিউকোজাল ব্লিডিং, যেমন ধরেন গাম ব্লিডিং যদি স্টার্ট হয়, ইপিস্টেক্সিস, নাক দিয়ে যদি রক্ত পড়ে, চোখের মধ্যে যদি রক্ত জমাট বাঁধে দেখা যায়, চামড়ার নিচে যদি কালো কালো রক্ত জমাট বাঁধে, পেশাবের সাথে যদি রক্ত লাল পেশাব যাচ্ছে বলে মনে হয়, তারপরে আনটাইমলি যদি মাসিক শুরু হয় অথবা মাসিক যদি খুব বেশি ব্লিডিং স্টার্ট হয়, পায়খানার সাথে রক্ত যায়, এরকম কোনো নমুনা দেখা দিলে এটাও একটা ওয়ার্নিং সাইন। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা সাধারণত যারা হসপিটালে আসলে ডাক্তাররা আমরা দেখি যদি লিভার কিছু পালপেবল হয়, একটু বড় হয়ে যায়, যদি সেরকম হয়, আর রক্ত পরীক্ষায় যদি দেখা যায় প্লাটিলেট কাউন্ট 1 লাখের নিচে নেমে যাচ্ছে এবং হেমাটোক্রিট, আমরা যেটা স্যার একটু আগে বললেন পিসিবি, এইটা যদি বেড়ে যাচ্ছে এরকম দেখা যায়, তাহলে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। তো ওয়ার্নিং সাইন হলে পেশেন্টকে হাসপাতালে চলে আসা উচিত এবং ভর্তি হতে পারলে ভালো, তাতে পেশেন্টের নজরদারিতে থাকবে। তো যে সমস্ত পেশেন্টগুলো খারাপ হয়েছে বা মারা গেছেন তাদের দেখা যাবে যে বেশিরভাগই হচ্ছে অনেক দেরিতে হসপিটালে এসছেন। এই কারণে ওষুধের ব্যাপারটা আমি আরেকটু যুক্ত করতে চাই, সেটা নিঃসন্দেহে ডে টু ডে লাইফে আমরা দেখি, সেটা হলো যে
আগে ডাক্তারের কাছে আসবার আগে ইউজুয়ালি একটা ট্রিটমেন্ট হয়ে যায় কোয়ালিফাইড ডাক্তার আগে। যারা ওভার কনফিডেন্ট পেশেন্ট, মানে ধরেন যারা শিক্ষিত, তারা এই আসলে সাধারণ জ্বর সর্দি কাশি এই যেভাবে তো আসে তো শরীর ব্যথা, তাহলে উনি ওষুধটা শুরু করে দেন, এটা ফ্লু মনে করেন, মানে গুরুত্ব নিতে চান না। আর আরেকজন হচ্ছে যাদের হেলথ অ্যাপ্রোচ করাটা একটু কঠিন, আন্ডার প্রিভিলেজ, আমাদের রিক্সাওয়ালা ভাই, তাদের পক্ষে ডাক্তারের কাছে যাওয়া কঠিন, অথবা হাসপাতাল নিয়ে তাদের অভিজ্ঞতাটা সেরকম আশাপ্রদ না, তারা ওষুধের দোকান থেকে ওষুধ খান, বা কর্মজীবী মানুষ যত সময় যেতে পারেন না। তাদের দুটো সমস্যা, যারা ওই যে অতি কনফিডেন্ট তারা প্যারাসিটামল ওষুধের সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক শুরু করেন। আবার যারা দোকানের কাছ থেকে নেন অথবা নন ডক্টরদের কাছ থেকে ওষুধ নেন, তাদেরকেও দুটো প্যারাসিটামলের সাথে সাথে 2-3টে 5 বা 5টা প্যারাসিটামলের সাথে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আইদার ডেঙ্গু, আমরা কিছুদিন আগে কোভিডের অত্যাচার থেকে কষ্ট থেকে কেবল বেরিয়েছি, চিকুনগুনিয়া আলোচনাও আসলো, এই তিনটাই হচ্ছে ভাইরাস জনিত রোগ। কোভিডে তো ভাইরাসই ভি বলে দিচ্ছে। তাহলে ভাইরাসের উপর আর অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার উপর, আর ভাইরাস তো ভাইরাস, দুটো অ্যাবসলিউটলি দুই রকম মাইক্রো অর্গানিজম। তাহলে অ্যান্টিবায়োটিক যেহেতু ব্যাকটেরিয়ার উপর কাজ করে, তাহলে ভাইরাসের উপর তার কোনোই ভূমিকা নাই। সুতরাং এই ওষুধটা শুধু অপচয় হচ্ছে না, এই স্পোরাডিক কনজামশনের কারণে তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জন্য আর এক পা এগিয়ে যাচ্ছে। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্বন্ধে এখানে আমাদের অনেক আলোচনা হয়েছে, এটা একটা নীরব ঘাতক। ডেঙ্গু তো দৃশ্যমান, এইটা এরকম স্পোরাডিক খাওয়ার কারণে এটা মৃত্যু হতে পারে ভবিষ্যতে। এমনকি যে সদ্যজাত শিশু, তারও কোনো অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না। সুতরাং এখান থেকে একটা থামরুল যাবে যে এই সময়কালে জ্বর হলেই প্রথমে মাথাতে এন্ডেমিক জোন, যেটা প্রথমে ডেঙ্গু নেওয়া ভালো, সর্বোচ্চ প্যারাসিটামল ওষুধ এবং প্রচুর পরিমাণ ফ্লুইড, এটা নিয়ে তারপর উনি দ্রুততম সময় চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই প্রফেশনাল অ্যাপ্রোচ হবে। ধন্যবাদ। অধ্যাপক আসিফ, আপনার কাছে জানবো যে 0 থেকে 5 বছরের মধ্যে আসলে শিশুরা মারা যাচ্ছে, মানে তারাও কি কোনো না কোনো রোগে আক্রান্ত, বা তাদের মৃত্যুর কারণটা কেন? এবং আমরা কোভিডে যেমন বুঝতাম যে একটু বেশি এজেড মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত, সেটি ডেঙ্গুর ক্ষেত্রে আছে। কিন্তু ডেঙ্গুর যদি আমরা 0 থেকে 90 বছর পর্যন্ত যাই, এখানে কোনো একটা গ্রুপকে খুব বেশি বলা যাচ্ছে না, প্রত্যেকটা গ্রুপে আসলে কাছাকাছি সমপরিমাণ মানুষ আসলে মারা যাচ্ছে। এটি আসলে কেন? না, কিন্তু এক্সট্রিম অফ এজ যারা, যেমন 1 বছরের কম বাচ্চাদের এবং প্রায় 60 বছরের উপরে বয়স যাদের, তারা কিন্তু হাই রিস্ক পেশেন্ট। না, রিস্ক আছে, কিন্তু আপনি যদি ডেটা দেখেন যে 60-এর পরে 90-এর ঘরের যে সব থেকে বেশি মানুষ মারা গেছে, এটা আমরা দেখছি না। যেমন আপনি দেখবেন যে 20 থেকে 25 বছর বা 30 বছর, ওইখানে দেখা গেছে 38 জন মারা গেছে, মানে এরকম বলছি। সেটি এত বিক্ষিপ্ত কেন? ছোট বাচ্চাদের ক্ষেত্রে মনিটরিংটা একটু ডিফিকাল্ট। নর্মাল মানুষের মতো ওরা তো কথা বলতে পারে না, সেটা একটা ব্যাপার আছে। ওদের ব্লাড প্রেশার রেগুলার মনিটরিং করা একটু ডিফিকাল্ট হয়, এই একটা ব্যাপার আছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর কি। আর মাঝারি বয়সে যাদের মৃত্যুর বেশি, সেটা হচ্ছে তারা এই অসুখটাকে শুরুতেই পাত্তা না দেওয়া। এই যে বললাম যে ডেঙ্গু সাসপেক্টেড হলে যে ডেঙ্গুর সতর্কতা নিয়ে নেওয়া, যে একটু রেস্টে চলে যাওয়া, বেশি করে ফ্লুইড, সল্টি ফ্লুইড খাওয়া, এই জিনিসগুলোতে কিছু অবহেলা থাকে। অনেকের গুরুত্বপূর্ণ কাজ থাকে, গুরুত্বপূর্ণ মিটিং থাকে। আমরা এরকম দেখেছি যে সে জয়েনিং করবে, পাত্তা দিচ্ছেন না, পাচ্ছেন না, হয়তো নানান কারণে দিচ্ছেন না, এবং এই কারণেই জটিলতা তৈরি হচ্ছে। এবং এটা পেশেন্ট যখন ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে যায়, এটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। বরং আগে থেকে যদি সাবধান থাকে, ক্রিটিক্যাল ফেজে গেলই না, তাইলে এইটা বেটার। ডাক্তার খসরুজ, আপনার কাছে জানবো যে এবার একটা আউটব্রেক হলো বরগুনাতে, কিন্তু যে কারণগুলো বলা হলো আইডিসিআর এর পক্ষ থেকে, যে সেখানে মানুষ সুপেয় পানি জমা রাখে, তো সেই কারণটা অন্য বছরের জন্যও তো বিদ্যমান, কিন্তু সেটি এবার কেন হলো? মানে এটি একটি কারণ হিসেবে তারা বলেছেন। আবার তো এমন হতে পারে যে পরের বছর অন্য একটা জেলা এরকম আক্রান্ত হলো। মানে এখান থেকে আমাদের মুক্তির কি পথ আসলে আছে, নাকি আমরা খালি দেখে যাব আর বলবো আসলে যে ঠিক আছে এই কারণে এই জেলা আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা তো আগের প্রিকশন তো কোথাও আসলে নিতে পারছি না, একই আলোচনা বারবার করছি। বিষয়টা আসলে এই রকম না যে ওই অঞ্চলেই শুধুমাত্র ডেঙ্গু বেড়েছে। বিষয়টা হলো, তো আগে আমাদের মাথার ভেতর ছিল যে এটা ঢাকা মহানগরী, আমি নিজেও এই কথাটা একটু বলেছি। কিন্তু এখন ও আর পাসপোর্ট ভিসা না দিয়ে শুধু ঢাকা শহর থেকে এসে প্রত্যন্ত হলে ছড়িয়ে পড়েছে। আমরা আগে বলতাম যে শুধু দিনের বেলা, এখন তো রাত্রেবেলা, এখন বলতে চকচকে পোশাকও তাকে আলো করতে, এখন তো রাত্রেবেলা নাই, নিয়ন সাইন জ্বলে, রাত আর রাত নাই, রাত হয়ে গেছে দিন, 24 ঘন্টা হয়ে গেছে 24 ঘন্টা। আর আরবান অন্যান্য শহরগুলি আর ঠিক টিপিক্যাল মফস্বলের যে কালচার এরকম না, সেটাও আরবানাইজেশন হয়েছে। তাহলে একটা জায়গাতে হয়েছে কেন, ওখানে তারা প্রজেক্ট করে র্যান্ডাম সিলেকশন করে দেখেছে যে এই জায়গাটাতে হয়েছে। তাহলে এরকম সেটা
বগুড়া হতে পারে, সেটা পাবনা হতে পারে, সিলেট হতে পারে, দেখা যেতে পারে যে এখনো আনএক্সপ্লোর্ড হয়ে আছে, আমরা সেই ডাটাটা কালেক্ট করতে পারি নাই। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এটা র্যান্ডাম সিলেকশন একটা না হয়েছে, এরকম র্যান্ডাম সিলেকশন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি করলে পারেও চিকিৎসাটা এর মতো হবে। এখন আপনি যে কথাটা বলেছেন, আমাদের কি টেবিল টকি শেষ? আমাদের তো একটা দীর্ঘস্থায়ী করতে হবে। এখন নিজের দুটি চরণ ঢাকতে হবে, ধরনীয় নাই ঢাকতে হবে। বাংলাদেশ ঢাকায় আমরা কন্ট্রোল করতে পারছি না, তাহলে সারা বাংলাদেশে কী হবে? দেখেন, আমরা কোভিডের আমাদের অভিজ্ঞতাটা বলি। 3 বছর যখন আমাদের, প্রায় 2 বছর যখন কোভিড হলো, তখন সারা পৃথিবীতে কি ভয়ঙ্কর একটা অবস্থা। বাংলাদেশের মানুষ এতই প্যানিক যে মাকে রেখে সন্তান চলে গেছে, এরকম খবরও আমরা শুনেছি। কিন্তু ডেঙ্গুর বেলা হচ্ছে কিন্তু কমিউনিকেবল ডিজিজ না বলে আমরা এইটুকু মানে স্বস্তিতে থাকি। কিন্তু ওই সিনারিও রাতারাতি চেঞ্জ হয়ে গেল যখন ভ্যাকসিনটা আসে। এই ভ্যাকসিন আসবার পর এই যত দ্রুত এটা আমরা কার্যকরী করতে পেরেছি, তত দ্রুত এটা আমাদের বাংলাদেশ এবং সারা পৃথিবীতে মোটামুটি একটা সহনীয় মাত্রায় চলে আসে। তাহলে আমি আবার বলতে যাচ্ছি, বিশেষ করে ওষুধ বিজ্ঞানী হিসাবে, যে এখন আমাদের ভ্যাকসিন নিয়ে ভাববার অবকাশ আছে। এখন অবকাশ তো আবার একটা ভেগ কথাবার্তা হয়ে গেল। বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে এবং সারা পৃথিবীতে আমি একটা তথ্য দিতে চাই, সারা পৃথিবীতে ভ্যাকসিন ইত্যবসরে দীর্ঘদিন ধরে আছে। একটা ডেনভ্যাক্সিয়া আর একটা হচ্ছে কিউডেঙ্গা। এখন আমরা বাংলাদেশে এর কোনো ট্রায়াল হয় নাই, সুতরাং বাংলাদেশের যে রেসেস এটার সাথে কতটুকু সম্পৃক্ত এটা আগে বুঝবার দেখা আছে। তো ইত্যবসরে এই যে ট্রায়ালটার অনেক দূর এগিয়েছে। না মানে আমরা মানে ভ্যাকসিনেশনে যে পরিমাণ আমরা দক্ষ, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আমরা এটা মাথায় কেন নিলাম না? নিশ্চয়ই আলোচনায় এটিও হচ্ছে প্রতি বছর। জি, এর একটা বিরাট কারণ হলো যে কোভিড তো সারা বিশ্বের সমস্যা ছিল। জি। আর ডেঙ্গু হচ্ছে ট্রপিক্যাল ডিজিজ, এই গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চল, এই জন্য একটা নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হলো, অবহেলিত। কিন্তু যারা ব্যবহার করছেন তারা ফল পাচ্ছেন না? পাচ্ছেন, কিন্তু এগুলি ওই যে বলেছি, ইউরোপ এবং আমেরিকাতে সবচেয়ে বেশি অর্থায়ন করতে পারে, প্রযুক্তি দিতে পারে, তাদের চিকিৎসকরা হালনাগাদ, তাদের বিজ্ঞানীরা হালনাগাদ, কিন্তু তারা কোনো রকম প্রত্যাশিত সহায়তা না করার কারণে এইগুলি ব্রাজিল বা প্রতিবেশী দেশ যেগুলো চিকিৎসা বিজ্ঞান ওই পর্যায়ে যায় নাই, তাদের হাতে এটি থেকে গেছে। ফলে এটা কিন্তু ডেঙ্গু তো 25 বছর বা তারও আপনি বলছেন যুগ যুগের ওষুধ, তার ফল কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি, কিন্তু কোভিড মাত্র 2 বছর বাদে চলে আসছে। ফলে ডিস্ট্রিক্টলি আমরা বুঝতে পেরেছি যে পশ্চিমা বিশ্বের সহযোগিতা ওদের কারণেই প্রয়োজন। এখন বাংলাদেশের যে অগ্রগতি সেটুকু আমি বলতে চাই, এটা অনেক তাত্ত্বিক আলোচনা, তো এটা সেকেন্ড ফেজে চলে আসছে। সেকেন্ড ফেজে যেটা হলো যে স্যাম্পল সাইজ অনেক বড়, অর্থাৎ এটা রিপোর্টটা যদি পাওয়া যায় তাহলে আমরা বুঝতে হবে যে এটা কার্যকরী। নাম্বার 2, এইটাতে বিভিন্ন স্ট্র্যাপটাবেন রোগী নেওয়া হয়েছে, শহর, গ্রাম, ফর্সা, লম্বা, কালো, বেটে, ধনাঢ্য, গরিব, এইগুলিতে বিভিন্ন আর্মসের এটা রিপ্রেজেন্টেশনটা যেন মাল্টি সেক্টোরিয়াল, মাল্টিফোকাল হয়। সেটা নেওয়ার পরে এখন যেটা হয়ে গেছে যে আমরা হিউম্যান ট্রায়াল মানুষ উপর দিয়ে দেখেছি যে দুটো কথা, একটা এর অ্যাডভার্স ইফেক্ট রিজনেবল, সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়া, এবং ইফেক্টিভনেস, কার্যকারিতা যথেষ্ট ভালো এবং মূল্য সহনীয়। মানে এটা তো আমি সব পিপুলকে আগে দিব না, আগে তো অন্তত আরবান ঢাকা শহরে দিয়ে আমরা দেখব। এবং আমাদের স্ট্রাকচারটা তো আছেই, মানে আমি বলতে চাচ্ছি যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করি তাহলে ঢাকাতে আসলে কত লোক আছে, কোভিডের সময় ডাটা তো আমাদের করাই আছে, এবং কার মানে এই যে রক্ত ভাঙা প্রবণতা আছে এইগুলো তো আমরা লিখে আসছি আগেই। সুতরাং এখন যদি আমরা এটা শুরু করি তাহলে পারে এটা ইমপ্লিমেন্টেশন করতে বেশি সময় হবে না। তাহলে আটকেটা আছে কোথায়? নাইটাক একটা টেকনিক্যাল কমিটি থাকে, তারা বাংলাদেশে এটা দেওয়ার আগে যেরকম ডাক্তার যদি বাংলাদেশে প্র্যাকটিস করতে হয় তার একটা ক্লিয়ারেন্স লাগে, ঠিক সেরকম এই ওষুধটা যেহেতু এই ভ্যাকসিনটা যদি দিতে চাই, নাইটাক একটা টেকনিক্যাল বডি, এরা যত তাড়াতাড়ি এটা অনুমোদন দিবে আমরা তত তাড়াতাড়ি এটাকে অন গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আবার প্রত্যাশা যে ভ্যাকসিন যখন এটা কার্যকরী করবে তখন এটা একটা সহনীয় মাত্রায় চলে আসবে। আচ্ছা, আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনার কাছে জানতে চাই যে চিকিৎসকদের পক্ষ থেকে, মানে এই যে মেডিসিন সোসাইটি, অনেক বড় সোসাইটি, এত আলোচনা হচ্ছে, এখানে তো এবারও আপনাদের 3 দিন বা 4 দিন ব্যাপী প্রোগ্রাম হলো, সেখানে ডেঙ্গুর বিষয়টি কতটুকু এসছে, বা এখানে টিকার ব্যবহার বা আমাদের ভুলভ্রান্তি, বা সারা বাংলাদেশের চিকিৎসকরা একই গাইডলাইন ফলো করছে কিনা, মানে ওই আলোচনাটা জানতে চাই। হ্যাঁ, ডেঙ্গুর একটা সেশনও ছিল, সেখানে এখন কোন ধরনের ডেঙ্গি, কোন সেরোটাইপ দিয়ে এবার ডেঙ্গু হচ্ছে, কোন সময় কোনটা, যেমন ধরেন সেরোটাইপগুলোর মধ্যে সেরোটাইপ 2 যেটা, এইটাতে সাধারণত কমপ্লিকেশন বেশি হয়, এবং কোথায় কোথায় কীরকম হচ্ছে, কি কমপ্লিকেশন হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে এবার সোসাইটি অফ মেডিসিনেও একটা অংশ ছিল যেখানে আলোচনা হয়েছে। তো সেইখানে টিকার প্রসঙ্গ বা আপনাদের এক্সপেকটেশন, মানে সেই বিষয়ে কোনো আলোচনা আসলে ওইভাবে হয় নাই।
টিকাটা এখনো ওরকম, আসলে এটা ট্রপিক্যাল কান্ট্রি স্যার যেটা বললেন, বিশেষ করে পুয়ার পেশেন্টরা বেশি ইনভলভমেন্ট, সেই জন্য বোধহয় সেখানে বরাদ্দ কম। যে একটা টিকা ডেভেলপ করতে তো আসলে প্রচুর টাকার দরকার হয়, সেই বরাদ্দটা কম হচ্ছে, গুরুত্ব কম পাচ্ছে, যে কারণে টিকার বিষয়টা অগ্রগতি কম হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে আর কি। ডাক্তার খসরুজ, আপনার কাছে জানবো যে এবার এই যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছে, অনেক ভালো ভালো বিষয় নিয়ে এসছে। এই জায়গাতে মানে যত রিকমেন্ডেশন আসলে দেয়া হলো, মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনে কি আসলে আমরা কোনো গাইডলাইন কি ভালো মতো পেলাম? মানে কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লেগেছে? জি, আমার কাছে একটা খুবই যুগোপযোগী মনে হচ্ছে। ধরা যাক একটা মধ্যবিত্ত পরিবার, ওনারা যদি 50,000 টাকাও ইনকাম করেন, সেই পরিবারে তো ওই যিনি কর্তা তার বয়স হয়তো 50, গৃহিণী ইনি আছেন, এনার একজন প্রেশার আছেন, একজনের ডায়াবেটিস আছেন, ওনার প্রেশারের ওষুধ খেতে হয়, নাকি ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, আরও ছোটো ছোটো কমরবিডিটি আছে। মাসে ওনাদের এই 10,000 টাকা রুটিনলি চলে যায় ওষুধ কিনতে। আল্লাহ না করে যদি কোনো একটা বড় অসুখ হয়, তাহলে তো তার জন্য আরও আছে। তাহলে পারে মাসের একটা বড় খাত ওষুধের পেছনে চলে যায়, এবং এটা চলমান প্রক্রিয়া, এটা বাড়তেই থাকবে, এটা কখনোই কমবে না। ফলে বেতনটার এটা নন স্টপ প্রক্রিয়া। আমি তো 50,000 টাকার কথা বলেছি, এখানে তো 30,000, 20,000 বা আরও কমের বিশাল বিশাল জনসংখ্যা আছে। কিন্তু ওকে একদিনের জন্য প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না, একদিনের ওষুধ ক্লোপিড বা অ্যাসপিরিন বন্ধ করা যাবে না, একদিনের জন্য ডায়াবেটিকের ওষুধ বন্ধ করা যাবে না। ফলে এটার জন্য সরকারের কিছু করণীয় আছে। আমরা কি দেখি, আমি আবারও যদি খুব স্বচ্ছ করে বলি যে অনেক দূর পেরিয়ে মানুষ টার্সিয়ারি হাসপাতালে আসে, ধরো যাক সোহরাওয়ার্দী হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ আসলে, সে ওই প্রত্যন্ত অঞ্চল, তাকে উপজেলা, কতজন যে আসতে পারে না তার তো কোনো হিসাবই নেই। আসতে পারে না হিসাব নাই। আসার পর উনি দীর্ঘ লাইন দাঁড়ার পর ওনার প্রেশারটা দেখে, গজগজ করে আমরা ব্লাড প্রেশার একটু টাপি, তারপরে 2টো অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে দেই। ওই হাইপারটেনসিভ ওষুধের দেওয়ার জন্য লম্বা একটা লাইন থাকে, তারপর 3 দিনের ওষুধ দিয়ে ওদের শুধু হাতে ফিরে চলে যান। এইভাবে কি চলবে? আমরা যদি সারা পৃথিবীকে, বাংলাদেশকে অলরেডি নেটওয়ার্কের ভিতরে ডাটাটা নিয়ে আসছি ওই যে কোভিডের কারণে, এখন শুধু আমি ইনকর্পোরেট করেই তো দিব যে ওর ডায়াবেটিস আছে, ওর আছে, এবং এই কথাটা প্রাথমিকভাবে তখনই যুক্ত করা আছে। হালনাগাদ করে দিলে আমরা দেখতে পাবো বাংলাদেশের কত লোকের আজকে সকালবেলা ডায়াবেটিকের ওষুধ খায়, কতটার সময় প্রেশারের ওষুধ খায়, বা যেগুলি খেতে হয়, তখন আমরা তাদেরকে মনে করিয়ে দিব। এ তো উবারে যদি আমি অত দূর থেকে এখানে আসতে পারি, তাহলে এটা কিন্তু তথ্য প্রযুক্তির যুগ, খুবই সহজ। এখন কেউ যদি ক্রাইসিস থাকে, আমি তাকে ওষুধটা পৌঁছে দিব, অথবা আমি বলতে চাচ্ছি যে এই ওষুধটা যত সহনীয় মাত্রায় একটা পরিবারকে আমরা মূল্যায়ন করে যে ইনার এতটুকু দিলে পরিবারের জন্য সাশ্রয়ী বা ইনি এটা বাঁচতে পারবেন, এইটুকু যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে অন্তত প্রাথমিক হেলথ কেয়ারের বিরাট ধাক্কা থেকে আমার রোগীকে বাঁচানো যেতে। অধ্যাপক আসিফ মাসুদ, আপনি তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন, আবার আমরা ঢাকা মেডিকেলের চিত্র একরকম দেখি, বেসরকারি চিত্র আর এক রকম দেখি। যদিও আগে এক সময় বলা হতো যে বেসরকারিতেই এই রোগীগুলো মারা যাচ্ছে বেশি, সরকারিতে ম্যানেজমেন্ট ভালো, এরকম। কিন্তু সাধারণত মানে চিকিৎসার আলোচনা একরকম, প্রতিরোধের আলোচনা আর এক রকম। যদিও এখানে দায় চাপানোর একটা ব্যাপার সবসময় থাকে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে না, সিটি কর্পোরেশন কাজ করে না, কিন্তু হাসপাতাল পর্যায়েও একটি রোগী আসার পরে বা যার প্রচুর ফ্লুইড দরকার, মানে ওই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো গ্যাপ কি আপনি দেখেন? ওভারঅলি আমি আপনার হাসপাতালের কথা শুধু বলছি না। হ্যাঁ, পেশেন্ট যদি ধরেন ডেঙ্গু, তো ধরেন প্রথমে আমরা বলি যে একটা আনডিফারেন্সিয়েটেড ফিভার, ডেঙ্গি ফিভার, সেটাকে আমরা 2 ভাগে ভাগ করি, ডেঙ্গি ফিভার উইথ হ্যামোরেজ, উইদাউট হ্যামোরেজ। ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, সেটাকে আবার 2 ভাগে ভাগ করি, উইথ শক, উইদাউট শক। আর একটা হচ্ছে ডেঙ্গু এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এরকম 4 ধরনের পেশেন্ট আসে। তো আনডিফারেন্সিয়েটেড পেশেন্ট তো বাসায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। ডেঙ্গি ফিভার উইদাউট হ্যামোরেজ, সেই পেশেন্টও বাসায় থাকতে পারে যদি সতর্কতা মেনটেন করে চলে। ডেঙ্গি ফিভার উইথ হ্যামোরেজের পেশেন্ট হসপিটালে ভর্তি হয়, তো যদি বেশি ম্যানিফেস্টেশন, রক্ত বেশি না যায়, তাইলে কিছু করতে হয় না, অবজারভেশনে রাখা লাগে। আমরা সাধারণত একটু অল্প ফ্লুইড দিয়ে রাখি, আর মুখে ডায়েটারি ইনটেকের কথা বেশি বলি। হ্যাঁ, যদি পেশেন্ট শকে থাকে, ডেঙ্গি ফিভার উইথ শক, এই পেশেন্টগুলো সাধারণত সিরিয়াস হয়। শক যদি একটা হচ্ছে ডিকম্পেনসেটেড শক, আর একটা হচ্ছে কম্পেনসেটেড শক। কম্পেনসেটেড শকের পেশেন্টকে সাধারণত ফ্লুইড বেশি দিলে এরা রিকভারি করে যায় খুব দ্রুত, এবং এই ফ্লুইডটা অনেক বেশি পরিমাণে দেওয়া হয়, খুব ক্লোজলি মনিটরিং করা লাগে। কেমন, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে পেশেন্টের ওয়েট হিসাব করে, তারপরে পেশেন্টের শকের স্ট্যাটাস হিসাব করে ফ্লুইড দিতে হয়। এইটা কি সবাই সব জায়গায় বুঝে কিনা? মানে আমার প্রশ্ন, সব জায়গায় হয়তো বুঝে না, মানে এটা তো একটু আসলে একটু স্পেশালাইজড লেভেলের ব্যাপার। এটা না বুঝলেও মোটামুটি ম্যানেজমেন্ট তো হয়ে যায়।
একদম ক্যালকুলেটিভভাবে করতে গেলে সেটা এইচডিইউ বা আইসিইউ লেভেল লাগবে, কিন্তু আমাদের দেশে তো সব হাসপাতালে আইসিইউ নাই, আপনি যেমন সব দেখেন রোগী না বেয়ারও যে করতে পারে না। সাধারণ একটা খতনা করাতে গিয়ে অ্যানেস্থেসিয়ার গন্ডগোলে যে পরিমাণ দুর্ঘটনাগুলো ঘটছে, আমি বলছি যে ডেঙ্গু খুবই সাধারণ মনে করেও তো আমার 70টা মানুষ নাই, আর অসংখ্য মানুষ মারা গেছে। সেই জায়গাতে মানে ওই প্রশিক্ষণটা বা ওই বুঝাটা এটাও কি আসলে প্রপারলি হচ্ছে কিনা, মানে সেটি আমি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, সেটার জন্য আমরা সেমিনার, সিম্পোজিয়াম এগুলো প্রত্যেকটা ইনস্টিটিউটে ডেঙ্গুর শুরু থেকেই আমরা করছি। প্রতিটা ইউনিট লেভেলে করা হচ্ছে, ইন্টার্নি ডক্টরকে আপডেট করার জন্য করতে হচ্ছে। এগুলো আমাদের এটা চলমান প্রক্রিয়া, এটা হচ্ছে। এবং আমি মনে করি যে অন্যান্য বছরের তুলনায় যদি আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজের কথা ধরেন, তাহলে এবার আমরা জটিলতা কম দেখছি, জটিলতা অনেক ম্যানেজ করতে পারছেন আপনাদের মনে হচ্ছে। আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে মেজর ডাক্তার খসরুজ সামাদ আপনার কাছে জানবো যে এই যে সংকট স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলি, একটা হচ্ছে আর্থিক সংকট তো তৈরি হয়েছে, যথাসময়ে কাজ হচ্ছে না, সিটি কর্পোরেশনের কথা তো বলার অপেক্ষায় রাখে না। আমাদের কি ওই ডেঙ্গুর টিকার দিকে অপেক্ষা করা ছাড়া কি আর কোনো ভালো কিছু নাই কি না, আপনার কাছে কি মনে হয়? জি ধন্যবাদ, অবশ্যই আছে। এখন আরও কিছু ফিজিওলজিক্যাল মেজার না হচ্ছে, যেমন ধরো আমরা এখানে এরকম আমি আলোচনাটা আমার পক্ষ থেকে হয়েছে যে স্প্রে মারাটা যেন খুবই স্বাস্থ্যকর, এটাও তো আবার একটা চিন্তা করতে হবে। এটা ওই লাংসে যায়, ইনহেলেশন হয়, সেখানে লাংসের ডিসঅর্ডার হতে পারে। আগে থেকে যাদের অ্যাজমা আছে, আগে থেকে যাদের লাংসের ডিজিজ, সিওপিডি আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি আছে, এমনকি হার্টের ডিজিজ আছে, এগুলো বাড়াতে পারে। সুতরাং ওই একটা ঠিক করতে যে এমনই সব গাধা ধুলার মারি করিয়া দিল কাদা, তো আমি তো কাদা বানাতে চাই না। তো সেই জন্য এখন বিভিন্ন কথা বলা হচ্ছে যে গাপ্পি এক ধরনের মাছ কাল্টিভেট করো, সে মশাটা খেয়ে ফেলে। তাহলে পারে এরকম অনেকগুলি মেজার আছে, সেগুলি খুব বড় তাত্ত্বিক আলোচনা। আমি বলতে চাইছি যে রাসায়নিক ইনভলভমেন্ট ছাড়া, কেমিক্যালস ইনভায়রনমেন্ট ছাড়া প্রকৃতির জন্য আমাকে আমার রাখতে হবে, তো গ্লোবাল হেলথটা তো ঠিক রাখতে হবে। পরিবেশ দূষণ ছাড়াও অনেকগুলি ডিভাইস অলরেডি বের হয়েছে সারা পৃথিবীতে, সেইগুলি যত দ্রুত সম্ভব এই মূল ধারার সাথে যদি আমি ইনকর্পোরেট করতে পারি, ডেঙ্গু সহনীয় হবে, পরিবেশ দূষণও হবে না এবং অন্যান্য ডিসঅর্ডারও কম হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আমরা অনেক বিষয়ে আলোচনা করছি, প্রতি বছর এই ডেঙ্গুর প্রাণহানি ঘটার পরপর আসলে আলোচনাগুলো তুলনামূলকভাবে বেশি হয়, কিন্তু সব পক্ষের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত, একদম ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, এবং যত আলোচনা হচ্ছে এটির আবার একটি সমন্বয়ও প্রয়োজন। সমন্বয় না হওয়া পর্যন্ত আমাদের এই যে আক্রান্ত হবার হার যে ঊর্ধ্বগতি আমরা দেখি এবং মৃত্যুর হার কমানোর যে প্রত্যাশা আমরা করি সেটি সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি হয়তো অদূর ভবিষ্যতে এই সব কিছু বাস্তবায়ন হবে, তবে টিকার জন্য যে অপেক্ষা, আমরা টিকা হাতে পেলে হয়তো এই পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তন হতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।